আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মীন রাশির রেবতী নক্ষত্র। জন্ম সময়ে যাদের চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করছিল, তারা জীবনের প্রথম দশা পেয়েছেন বুধের দশা। এই কারণে আপনারা বুধ প্রধান। আমরা প্রথমে 6টা নাড়ি দেখব। 6টা নাড়ি হচ্ছে 27, 9, 15, 17, 22 এবং 24। এই যে কটা নাড়ির কথা বললাম, এখানে যদি জন্ম সময়ে কোনো শুভ গ্রহ থাকে তাহলে সেই বিষয়ক শুভ ফল পাবেন, অশুভ গ্রহ থাকলে অশুভ ফল পাবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে জানানো দরকার, যারা বুধ প্রধান হয়ে থাকে তারা সাধারণত কোনো রোগে আক্রান্ত হয় না। তবে তাদের রোগ ব্যাধির মূল কারণ হয়ে থাকে ইতস্ততাবোধ, অর্থাৎ তারা দ্বিধান্বিত থাকে হয়তো তার রোগ হয়েছে, কারণ তার সেন্স করার ক্ষমতা বেশি, এই জন্য এই প্রবলেমটা হয়। আমি আপনাকে এই কথাই বলবো যে আপনার মূল নক্ষত্র বুধ হওয়ার কারণে আপনি সবসময় একটা সন্দেহের ভিতরে থাকেন, সন্দেহবাতিকতা, যার কারণে আপনার মনে হতে পারে যে আমার মনে হয় কোনো রোগ হয়েছে। এই সন্দেহ থেকেই নানা রকম রোগের উৎপত্তি হয়ে থাকে। এমনিতে আপনার কোনো রোগ ব্যাধি নেই। আর সেন্স যেহেতু হাইপার, এই জন্য অতিরিক্ত টেনশন করা থেকে নানা রকমের রোগ ব্যাধি হয়, বিশেষ করে হজমের সমস্যা থাকে। কারণ হচ্ছে বুধ প্রধান মানুষ যারা, তারা অনেক বেশি বুদ্ধিমান, চালাক, চতুর এবং তাদের ব্রেনটা সবসময় হাইপার অ্যাক্টিভ। অনেক অনেক দ্রুত তারা ক্যাচ করতে পারে এবং নানান ভেরিয়েশন চিন্তা করতে পারে। এই জন্য স্নায়ুকে রেস্ট দেওয়া প্রয়োজন। এই জন্য আমার মতামত হলো আপনারা টেনশন কম করবেন, চিন্তা কম করবেন, চেষ্টা করবেন শ্বাসের উপর ফোকাস রাখতে, অর্থাৎ আপনি কোনো চিন্তাই করবেন না। এটি যদি করতে পারেন কখনোই কোনো রোগ ব্যাধি আপনার হবে না। মানসিক অশান্তি থেকে বাঁচার উপায় কি? মানসিক অশান্তি থেকে বাঁচতে হলে আমি বলেছি একটু আগেই, শ্বাসের উপরে ধ্যান রাখা। শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এই কাজটা করলে আস্তে আস্তে শান্তি ফিরে আসে। এবং যদি প্রাণায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন, বা কোয়ান্টাম মেথড, অটো সাজেশন আছে, বা শিথিলায়ন আছে, তারপরে হচ্ছে নিরাময়, কোয়ান্টাম মেথড, এইগুলো শুনতে পারেন আপনি, এগুলো খুব হেল্পফুল। আবার রত্ন ধারণ করতে পারেন, রুবি রত্ন ধারণ করতে পারেন, এটি আপনার ব্যস্ততা বাড়াবে, আত্মার শক্তি বাড়াবে। লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন, এটি আপনার মনোযোগ, একাগ্রতা, ক্ষিপ্রতা এগুলো বৃদ্ধি করবে, কাজের প্রতি নিবদ্ধতা বৃদ্ধি করবে, ভয় দূর করবে। এরপরে আমরা চলে যাব প্রত্যরী তারায়। প্রত্যরী তারা অনুসারে এই তারাটা কিন্তু একদম ভালো না আপনার জন্য। প্রত্যরী তারা, এটি মূলত আপনার জন্য বাধা সৃষ্টিকারী মানুষ আপনার জীবনে নিয়ে আসে। তা সেই তারার মানুষ কারা কারা? শ্রবণা নক্ষত্রের মানুষ, তারপরে রোহিণী নক্ষত্র বৃষ রাশির মানুষ, শ্রবণা নক্ষত্র মকর রাশি, এই এই মানুষগুলো আপনার জন্য বিপজ্জনক। তারপরে রোহিণী নক্ষত্র বৃষ রাশি, এই মানুষগুলো আপনার জন্য বিপজ্জনক, তারা বাধা সৃষ্টি করবে আপনার জীবনে। তারপরে এইরা বাধা সৃষ্টি করবে এবং আপনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, মানে বাতাসের বিরুদ্ধে দাঁড়িয়ে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, যুদ্ধ করা, ওই বাতাস যখন বিপরীত দিক থেকে আসে, ওই বাতাসের কারণেই কিন্তু ঘুড়ি উড়াতে সুবিধা হয়। অর্থাৎ আপনার জীবনে যখন শত্রু বাধা সৃষ্টি করবে তখন আপনার উঠতে সুবিধা হবে, এরকমই শত্রু এরা। আর মকরের যে জাতক জাতিকারা, মকর রাশি শ্রবণা নক্ষত্র, ওই জাতক জাতিকারা আপনার জীবনে এমনভাবে বাধা সৃষ্টি করবে যা আপনার আয় বৃদ্ধিতে সহায়ক হবে। আর আরেকটা বাধা আছে, সেটি হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষ। এরা আপনার জীবনে বাধা সৃষ্টি করবে, ব্যবসা বাণিজ্যে, সংসারে বাধা সৃষ্টি করবে। সাধারণত আমরা যে ভুল কাজটা করি সেটি হচ্ছে আমরা ওই বিবাহ করে ফেলি হস্তা নক্ষত্রের মানুষকেই, ফলে সংসার জীবনে আজীবনের বাধা লেগে থাকে এবং উঠতে দেয় না, সবকিছুতে যেন পিছন থেকে টেনে ধরে, এই প্রবলেমটা হয়। তো আপনারা অবশ্যই জীবনসঙ্গী হিসেবেই হোক বা যে কোনো ক্ষেত্রেই এই ধরনের মানুষকে একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। কারণ আপনি বলতে পারেন তা ভালো ভালো কারা, এটি তো জিজ্ঞাসা করতেই পারেন। আমি বলছি কারা ভালো। আপনার জন্য সবচেয়ে ভালো যদি বলেন তাহলে বলবো রেবতী নক্ষত্র 27 নম্বর, অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি, এইটি হচ্ছে আপনার জন্য ভালো 9 নম্বর নক্ষত্র।
তারপরে আছে আরেকটা নক্ষত্র, সেটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক। এইটা আপনার জন্য অত্যন্ত ভালো। এই 3টা নক্ষত্র আপনার জন্য সবচেয়ে ভালো থাকবে। এরপরে যদি সম্পদ লাভ করার ইচ্ছা থাকে কারো কাছ থেকে, তাহলে সেই নক্ষত্রের মানুষ হিসেবে আমি বলবো অশ্বিনী নক্ষত্র, 1 নম্বর নক্ষত্র, মেষ রাশি, এটা আপনার জন্য ভালো। তারপরে আছে এই পাশে মঘা নক্ষত্র, সিংহ রাশি, এরাও আপনার জন্য সম্পদ কারক। তারপরে এইদিকে থাকবে ধনুতে মূলা নক্ষত্র, যারা কর্মের মাধ্যমে আপনাকে উৎসাহিত করে ধন সম্পত্তি অর্জনে সহায়তা করবে বিভিন্ন সময়, এরাও ভালো আপনার জন্য। যদি সুখ শান্তি চান তাহলে ক্ষেমকারক মানুষকে জীবনে বেছে নিতে পারেন। তো তারা হবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশি, বৃষ রাশি না। তারপরে পরেরটা বলবো সিংহ রাশি। সিংহ রাশি বলবো, সিংহ রাশি সিংহ রাশি না, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি, কারণ এটা তো 2 ঘরে আছে। আমি কন্যা রাশির সাইডটা নেব, যেহেতু সপ্তম কারক এটা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি, এরা আপনার জন্য সুখ শান্তি বৃদ্ধি কারক। তারপরে নিব হচ্ছে এই দিক থেকে নেওয়া যায়, দুটোই নেওয়া যায়, এই পাশ থেকে দুটোই নেওয়া যায়। ধনু রাশি, উত্তরাষাঢ় নক্ষত্র, বা মকর রাশি, উত্তরাষাঢ় নক্ষত্র, দুটো যে কোনোটাই আপনি নিতে পারেন। এরা আপনার কর্মক্ষেত্র এবং আয়, এই দুটোর যে কোনোটাই বৃদ্ধি করে দিতে পারে এবং সুখ শান্তি বৃদ্ধি করতে পারে। আপনি এদিকে তৃতীয় ঘর ছিল এটা বৃষ রাশি, বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, এটা আপনার প্রচেষ্টা বল বৃদ্ধি করে সুখ শান্তি বৃদ্ধি করবে, এদেরকে আপনি জীবনে বেছে নিতে পারেন। কিন্তু আপনাকে হস্তা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, এদেরকে অ্যাভয়েড করতে হবে। আরো অ্যাভয়েড করতে হবে 2 নম্বর নক্ষত্র, অর্থাৎ ভরণী নক্ষত্র, মেষ রাশি। তারপরে অ্যাভয়েড করতে হবে উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, এদেরকে অ্যাভয়েড করতে হবে। আর অ্যাভয়েড করতে হবে ধনু রাশি। ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র, যা 20 নম্বর নক্ষত্র, এরা আপনার জীবনে বিপদের কারণ হবে। অতএব এদেরকে অ্যাভয়েড করে যদি জীবনে এগোতে পারেন ভালো করবেন। আর একটা লাইফ রিস্ক টোটালি বধের কারণ, মৃত্যুর কারণ হতে পারে। তো তারা কারা? তারা হচ্ছে শতবিষা নক্ষত্র, শতবিষা নক্ষত্র, কুম্ভ রাশি। এইটা হচ্ছে আপনার জীবনের কঠিন পরিস্থিতি তৈরি করবে এবং আপনার মৃত্যুর কারণ হবে। নক্ষত্র আছে, সেটি হচ্ছে স্বাতী নক্ষত্র, তুলা রাশি। এইটা আপনার জন্য সাংঘাতিক সমস্যা তৈরি করতে পারবে এবং আপনার মৃত্যুর কারণ হতে পারে, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা নক্ষত্র থাকবে আদ্রা নক্ষত্র, মিথুন রাশি। এই মানুষগুলো আপনার মৃত্যুর কারণ হতে পারে এবং এদের কাছ থেকে কখনো ভালো কিছু আপনি পাবেন না। এই হচ্ছে বিষয়। এখন যদি বলেন তাহলে আমার ভালো কারা, আমার জন্য ভালো কারা, সেক্ষেত্রে বলবো আপনি অতিমিত্র নক্ষত্রকে বেছে নিতে পারেন। এরা হচ্ছে আপনারই এই রাশিতে রয়েছে, অর্থাৎ আপনার তো রেবতী নক্ষত্র এর আগের নক্ষত্র, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এদেরকে আপনি বেছে নিতে পারেন জীবন সঙ্গী হিসেবে, এরা খুবই ভালো হবে। আবার বেছে নিতে পারেন অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, এরা ভালো হবে। আবার আরেকটা বেছে নিতে পারেন পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, এরা আপনার জন্য মিত্র হিসেবে অত্যন্ত অতিমিত্র, এরা, এইটা ভালো হবে। আর যদি মিত্র নক্ষত্রের কথা বলে তাহলে বৃহস্পতি প্রধান যারা, তাদেরকে বেছে নিতে পারেন, যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, এরা আপনার জন্য মিত্র তারা হিসেবে অবস্থান করছে, এরা আপনার জন্য মিত্র কারক। তারপরে আছে পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশি, এরা আপনার জন্য অত্যন্ত শুভ, এরাও মিত্র কারক। আর বেছে নিতে পারেন বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, এদেরকে বেছে নিতে পারেন। বিশাখা নক্ষত্র তুলা রাশি না, কিন্তু বৃশ্চিক রাশি। এই যে এইভাবে বললাম, এরা হচ্ছে আপনার জন্য অত্যন্ত শুভ। আর একটা নক্ষত্র আছে যারা আপনাকে লক্ষ্য অর্জনের দিকে একাগ্র করে রাখবে, আপনাকে লক্ষ্য থেকে সরতে দিবে না, এরকম ভাবে হেল্প করবে। এরকম মানুষ আপনার জীবনে আপনি নিয়ে আসতে পারেন। তো তারা হচ্ছে মঙ্গল কারক। মঙ্গল কারক গ্রহ যেমন আছে মৃগশিরা নক্ষত্র, মেষ বা মিথুন, মৃগশিরা নক্ষত্র বেছে নিতে পারেন, এটি আপনার জন্য শুভ হবে। আর একটা নিতে পারেন, সেটি হচ্ছে কন্যা রাশির চিত্রা নক্ষত্র, 14 নম্বর নক্ষত্র, এটি নিতে পারেন, কিন্তু তুলা না, তুলারটা না,
শুধু কন্যার চিত্রা নক্ষত্রের মানুষকে বেছে নিতে পারেন। এরা আপনার জীবনে লক্ষ্য অর্জনে আপনাকে খুব হেল্প করবে। আরেকটা নিতে পারেন ধনিষ্ঠা নক্ষত্র, কিন্তু মকরের অংশ, কুম্ভের না। ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি, এদেরকে আপনি জীবনে বেছে নিলে যথেষ্ট ভালো করবেন। এরা আপনার লক্ষ্য অর্জনে আপনাকে খুব হেল্প করবে। তো দেখুন, আমি যে বিষয়গুলো বললাম, আপনি এই যে যা শুনলেন না, এটা আপনাকে জীবনে অনেক অনেক হেল্প করবে। যারা বিবাহ করবেন বা যারা ব্যবসা করবেন, যে কোনো ক্ষেত্রে আপনি এই বিষয়টা মাথায় রাখলে দেখবেন সর্বক্ষেত্রে আপনি জয়ী হবেন। নিজের নক্ষত্রকে জানা তো এই কারণেই জরুরি। তো যাই হোক, আন্দাজে কথা বলছি, বিষয় কিন্তু এরকম না। আমার কাছে কিন্তু অ্যানালাইসিস আছে। আমি প্রত্যেকটা রাশিফল বলার সময় কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু কথা বলি, সেটি দেখে দেখে। তো মানে এরকম মনে করার কারণ নেই যে আমি আন্দাজে কথা বলি। যা বলেছি অ্যানালাইসিস দেখেই বলেছি। তো যাই হোক, আমি এখন একটা উক্তি বিশ্লেষণ করব জ্ঞানবাণী বই থেকে, তারপরে ভিডিও শেষ করে দিব। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিও অবশ্যই শেয়ার করবেন। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে যায়, আমি আগের ভিডিওতেই বলেছি 5000 ক্রস করা মাত্রই আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আবার ভিডিও দেব। আর যদি আপনারা কমেন্ট নাও করেন, তারপরও আমি আমার নিজস্ব বুদ্ধিমত্তা থেকে, নিজস্ব অ্যানালাইসিস থেকে আবারও আপনাদেরকে ভিডিও দেবো। সেটি যদি 5 দিন পরে হয় তো 5 দিন পরেই দেব, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো আমি এখন উক্তি বিশ্লেষণ করব। 29 নম্বর উক্তি, জ্ঞানবাণী বইয়ের 29 নম্বর উক্তি বলছে, তুমি অন্যকে ততটাই বুঝবে যতটা নিজেকে বোঝো। আমি অন্যকে ততটাই বুঝবো যতটা নিজেকে বুঝি। এই কথা কিন্তু ঠিক। কারণ আমার মনে পড়ে যে আমি বিয়ের ক্ষেত্রে আমি যখন ট্রেনিং করতে গেলাম নাইএমে, ঢাকার নাইএমে ট্রেনিং করতে গেলাম। আমি কিন্তু এডুকেশন ক্যাডার, তো আমাদের বুনিয়াদী প্রশিক্ষণ হয়। ওখানে 4 মাসের ট্রেনিং ছিল। তো আমি যেহেতু অবিবাহিত, তো বিয়ের প্রস্তাব অনেকেই দিয়েছে, কিন্তু আমি বলেছি যে আমাকে দাবাতে পরপর 3 বার হারাতে হবে। দাবা খেলায় 3 বার পরপর হারানো কঠিন কাজ। আমার রেটিং 1800। তো যার কারণে আমাকে হারাতে গেলে, কোনো মেয়ে যদি হারাতে চাই, তাকে তো ওই অ্যাবিলিটি অর্জন করতে হবে। এখন আমার কথা হলো যে এই দাবাতে আমি কেন হারাতে যাচ্ছি? আর অন্যরাও প্রশ্ন করছে, দাবাতে হারালে সেটার সাথে সংসার বা মনের কি সম্পর্ক? বিষয়টা হলো, আমি এই খেলাটা, এই 1800 রেটিং উঠাতে, যারা দাবা খেলা জানেন তারা বোঝেন, এই রেটিং পর্যন্ত ওঠা কিন্তু এত সহজ কাজ না। বহুদিনের পরিশ্রম, বহুদিনের প্রচেষ্টা, বহুদিনের দীর্ঘ প্রচেষ্টা এবং সতর্কতা এই পর্যন্ত নিয়ে এসেছে। বুদ্ধিমত্তা, প্রচুর পরিমাণে বুদ্ধিমত্তা প্রয়োজন হয়। তো যে জানে সে বোঝে। এখন যে জানেই না, সে আমার বুদ্ধিমত্তা কোন পর্যায়ে সে তো বুঝবে না, আমার অ্যানালিটিক্যাল পাওয়ার কতটুকু সে তো বুঝবে না যতক্ষণ সে নিজে আমাকে না হারাচ্ছে। আবার সম্পর্কের ক্ষেত্রে মানুষ সম্মান চায়। এখন আমি একজনকে সম্মান করব, যে ব্যক্তি আমার চেয়ে সব দিক দিয়েই কমা, তা আমি তাকে সম্মান কি করে করব? এই দাবা খেলতে গেলে দেখবেন আপনি মিস্টেক আছে, ব্লান্ডার আছে, ইনঅ্যাকুরেসি, গুড, বেস্ট, ব্রিলিয়েন্ট, এক্সেলেন্ট, এরকম নানা রকমের মুভ আছে। তো এখন যে ব্লান্ডার করলো, আমি কি তাকে বলবো যে এটাই বেস্ট ছিল? সম্ভব না। তো এই জন্য যে আমাকে হারাবে, সেই তো এমনি প্রশংসার দাবিদার, তাই না? তার প্রশংসা কি? তার প্রশংসা হচ্ছে আমিই তো তার প্রশংসা, অর্থাৎ আমাকে ক্রস করলো, আমিই তো তার সামনে আছি, আমিই তো তার প্রশংসা। এই জন্য আমরা যে সম্মান দাবি করি, সম্মান তো দাবি করার মতন কোনো কিছু না। আপনি এক্সেলেন্ট মুভ দিলেন, আপনি জিতলেন খেলা, আমি বললাম যে আপনি পারেন না, আপনি কি মানবেন? কারণ আপনি নিজেই তো জানেন যে আপনি জিতেছেন এবং আপনার মুভটা কোন লেভেলের ছিল, যার কারণে আপনার মূল্যায়ন আপনার কাছেই আছে, অন্য কেউ আপনাকে মূল্যায়ন করতে পারে না। একইভাবে কারো কাছ থেকে সম্মান প্রত্যাশা করলাম, সম্মানও করলো, অনেক সম্মান করলো, কিন্তু আমি তো সন্তুষ্ট হতে নাও পারি, কারণ আমি জানি যে আমি কি করেছি। এই জন্যই কথা হলো যে আমি অন্যকে ততটাই বুঝবো যতটা নিজেকে বুঝি। একজন মানুষকে আমি জাজ করব, আমার নিজের আয়নায় যদি স্বচ্ছ না হয়, তা আমি ওই আয়না দিয়ে আরেকজনকে আমি দেখবো কি করে? সম্ভব না। তো সেই কথাই আমি বোঝাতে চাচ্ছি, আপনারা এই ব্যাখ্যাটা আরো ভালোভাবে নিজেরাও বুঝতে পারেন। আমি আমার মতো করে ব্যাখ্যাটা দিলাম। তো আশা করি আপনাদের এই উক্তি ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন। সবাইকে অসংখ্য